আজ থেকে আমাদের ব্রেকআপ। আজ থেকে আমার সাথে কোনো কথা বলবে না। বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শাঁসা শব্দ আর সাদা আলোকপ্রবণ যেন প্রকৃতিটাকে বিশাল উপভোগ্য করে তুলেছে। ঐন্দ্রিলা ব্যালকনিতে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে বিলাস করছে। ওর হাতে রঙিন চুড়িগুলো বৃষ্টির শব্দের প্রবণের ঝনঝন আওয়াজ আমার কানে এসে পড়ছে। আমিও পাশে এসে দাঁড়ালাম। বাইরে হাত বাড়িয়ে বৃষ্টির সাথে উচ্ছ্বসিত খেলায় নিজেকে বিলিয়ে পড়লাম। তুমি কি পারবে আমার সঙ্গে কথা না বলে থাকতে? ঐন্দ্রিলা ভ্রু কুচকে তাকালো আমার দিকে। ডান হাতে থাবায় গর্ত বানিয়ে বৃষ্টি জমে এসে বাইরে ছুঁড়ে ফেলার বাধাহীন খেলায় মেতে ওঠে। আমি ওর কাছ থেকে সরে যেতেই ও দূরে চলে যায়। বৃষ্টির সাথে ও খেলা করতে থাকে। বৃষ্টি আসলে সে এমনই হয়ে যায়। ঐন্দ্রিলা হচ্ছে আমার বউ। আজ ওর সাথে আমার ঝগড়া হয়েছে। অফিসে আজ নতুন বসের সাথে কাজে একটু ভুল হলেই সবাইকে ছাড়িয়ে দিচ্ছিল। আমিও ওনার ছাড়ির কবরেই পড়ে যাই। মেজাজটা প্রচুর খারাপ ছিল। বাড়িতে এসে আমি খেতে দিতে বললাম। খাবার টেবিলে এসে অনেক তরকারি দেখে খিদেটাও বেড়ে যায়। ছোট মাছ রান্না, ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, মুরগির মাংস। 2 চামচ ভাত বেড়ে ছোট মাছ প্লেটে নিয়ে যখন মুখে দিলাম তখনই মেজাজটা আরও চর্মে উঠে যায়। এত ঝাল কেন দিয়েছে সে, সেটা বুঝতে পারিনি। কিছুই বললাম না। মাছগুলো একপাশে রেখে দিলাম। লবণে যেন মুখেই দেওয়া যাচ্ছিল না। মাথাটা তখন যায় আরও পিঁকড়ে। এমনিতেই অফিসে বসের সাথে ঝামেলা হয়েছিল, তার উপর বাড়িতে এসে ঐন্দ্রিলার এমন রান্না দেখে মেজাজটা ঠিক থাকে না। খাবার প্লেটটা জোরে টেবিলে আছাড় দিতেই ঐন্দ্রিলা বলল, কি হয়েছে, এমন করছো কেন? এসব কি রান্না করেছো তুমি? আসলে ভুলে সব হয়ে গেছে। তুমি তো জানোই এখনো ঠিক মতো রান্না করতে পারি না আমি। পারো না তো রান্না করতে কে বলে তোমাকে? খুব ইচ্ছে করে তোমাকে রেঁধে খাওয়াতে। নিখুচি করেছে তোমার রান্নার। তোমার রান্না তুমি খাও। কথাগুলো বলে বাড়ির থেকে বের হয়ে আসি। মেজাজটা প্রচুর খারাপ হয়। আকাশের অবস্থা খারাপ থাকায় বাড়ি আসতে হয়েছে। বাড়ি এসে যখন ঐন্দ্রিলাকে ডাকলাম তখনই সে কথা বলে যে তোমার সাথে ব্রেকআপ, আর যেন কথা না বলি। আমি মনে মনে হাসি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আবার ব্রেকআপ হয় নাকি? ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়। ঐন্দ্রিলা ব্যালকনিতে চলে আসে। বৃষ্টির সাথে তখন থেকেই খেলা করছে ও। আমি রাগ ভাঙানোর জন্য বললাম, সরি ঐন্দ্রিলা, তখন খুব রেগেছিলাম আমি। জানি আমি। আসলে কি করব বলো, রান্না খুব একটা পারি না। সমস্যা নেই, এবার থেকে দুজনে একসঙ্গে রান্না করব, ওকে? ঐন্দ্রিলা হাসে। আমি ওর দিকে তাকাই। সে আমার কাছে এসে বলে, চলো না ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি। যদি জ্বর আসে? আসলে আসবে, চলো না প্লিজ। ঐন্দ্রিলা আমার হাত ধরে বৃষ্টিতে ভিজতে ভিজতে ছাদে নিয়ে যাচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটাকে বিয়ে করেছি এই কয়েক মাস হলো। ওর সাথে আমার পরিচয়টা কাকতালিয়ে ছিল। 2 বছর আগের কথা। বাবা সরকারি চাকরির জন্য প্রতি বছর আমাদের এলাকা, শহর কিংবা জেলা অথবা ব্লক বদলাতে হতো। সেবার আলিপুর ছেড়ে শিলিগুড়িতে আসতে হয়েছিল। ছাড়তলা বাড়িতে ভাড়া থাকতাম। আমরা যে বাড়িতে থাকতাম তার ওপর নিচে পিচ্ছি ছেলে মেয়ে এবারের ভর্তি। প্রায়শই দেখি পিচ্ছিগুলো বৃষ্টি হলে বাড়ির সামনে অল্প জায়গাতে খোলা মাঠে বৃষ্টিতে খেলা করে। একদিন আমিও ওদের সঙ্গে যোগ দিই। আস্তে আস্তে পিচ্ছিদের সাথে আমার বৃষ্টিতে ভিজে খেলা করতে অনেক ভালো লাগতো। আর সকাল থেকেই যেন আকাশটা কালো রং ধারণ করেছে, জানান দিচ্ছে বৃষ্টি আসবে। পিচ্ছিগুলো আমাকে ডেকে মাঠে চলে যায়। আমিও কিছু সময় পর ওদের কাছে যাই। তখনই বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভেজা একটা অন্যরকম অনুভূতি, তাই না? সেই সকাল থেকেই টুপ টুপ বৃষ্টি পড়ছে। অন্যদিনের চেয়ে আজকের আবহাওয়াটা একদম অন্যরকম। তার চেয়ে আজকের বৃষ্টিটাও অন্যরকম, ঝিরে ঝিরে করে পড়ছে। অন্যদিন বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বয়ে বেড়ায়, সেটা যে আজ হচ্ছে না তাও নয়, কিন্তু পিচ্চিদের সাথে ভিজছিলাম। ঠিক তখনই একটা মেয়ে ছাতা মাথায় দিয়ে এসে ওই কথাটা বলল। আমি কিছুই বললাম না। পিচ্চি ছেলেগুলোর সাথে ছেলে মানুষই করতে থাকলাম। কাদা ছোড়াছুড়ি করতে থাকলাম। আমি জোরে জোরে ছুড়লে পিচ্চিরা জোরে আমাকে কাদা দিয়ে ছুটতে থাকে। অদ্ভুত আপনি, কি আনন্দে পিচ্চি ছেলেদের সাথে বৃষ্টিতে ভিজছেন।
মেয়েটি যখন হি হি করে হাসলো তখন এক নজর তাকালাম। বর্ষণ মুখর দিনে এমন একটা মেয়ে, চেনা নেই জানা নেই, আমার সঙ্গে কথা বলছে। মনে হচ্ছে খুব পরিচিত। আমি তো জানি যে মীরা নিজে গায়ে পড়ে কথা বলতে আসে না, তবে এই মেয়েটা মনে হচ্ছে একটু অন্যরকম। এখানে এসেছি মাত্র মাসখানিক হয়েছে, আগে কোনোদিন তাকে দেখিনি। আমি একটু থেমে গিয়ে তাকে বললাম, বৃষ্টিতে কখনো এভাবে ভিজেছেন? বৃষ্টিতে ভিজেছি অনেক, তবে এইভাবে আপনার মতো ভিজিনি। জানালার পাশে দাঁড়িয়ে দু হাত বাড়িয়ে বৃষ্টির জল স্পর্শ করছিলাম। ঠিক তখনই আপনাকে দেখতে পাই এই ছেলেগুলোর সাথে বৃষ্টিতে ভিজছেন। কেমন যেন কৌতূহল জাগলো খুব কাছ থেকে আপনাদের আনন্দটুকু উপলব্ধি করার, তাই ছাতা মাথায় দিয়ে চলে এসেছি। মেয়েটি একটানা কথাগুলো বলে শেষ করলো। আমি আবারও পেঁচিদের সঙ্গে খেলা করতে লাগলাম। আমি ছুটছি আর ওরা আমাকে ধরছে। কাদায় পড়ে যাচ্ছে, ধরতে না পারলে কাদা ছুঁড়ে মারছে। কয়েকজন পেঁচি তো দূর থেকে দৌড়ে এসে সরাত করে পা ছড়িয়ে গড়িয়ে যাচ্ছে অনেক দূর। আমি ওদের দেখা দেখিতে অনেকবার এমনটা করলাম। পরে যখন বুঝলাম জোরে এসে পড়ার কারণে পেছনে ব্যথা হয়ে যাচ্ছে, তখন থেমে গিয়ে ওদের খেলা দেখছি। কি নাম আপনার? মেয়েটা আমার পাশে এসে হাসি এসে মুখে প্রশ্নটা করে। আমি আবির। এইভাবে ছেলে মানুষই করে বেড়ান? জানেন, আপনারা যা পারেন তা আমরা পারি না। আমি মেয়েটির কথা বুঝলাম না কি বোঝাতে চেয়েছে মেয়েটি। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই পড়ল। ছেলেরা একটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, আমরা মেয়েরা তা পারি না। আমাদের প্রত্যেকটা কাজই জবাবদিহি করতে হয়। তা অবশ্য ঠিক। জানেন, আমারও এখনও বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে, কিন্তু মেয়েটি পুরো কথাটা শেষ করলো না, অসম্পূর্ণভাবেই কথাটা রেখে দিল। আমি আবারও ওর দিকে তাকাই। চোখ দুটো কেমন যেন ভীষণ মায়াবী ওর, তবে চোখের নিচে একরাশ কালো মেঘ জমে আছে, আজকের আকাশের মতো। আমি বললাম, কিন্তু স্বাধীনতা না থাকার কারণে পারছে না, তাই তো? হুম। আমি আর কিছু না বলে দুহাত বাড়িয়ে চোখ দুটো বন্ধ করে আকাশের দিকে মুখ করে রাখলাম। বৃষ্টির ফোঁটা আমার মুখে এসে পড়ছে। আমি মাঝে মাঝে হাঁ করে বৃষ্টির ফোঁটা মুখে পড়ে নিচ্ছি। আমি বুঝতে পারছি মেয়েটা আমার দিকে অবাক চোখেই তাকিয়ে আছে। বৃষ্টিতে কখনো কেঁদেছেন? আমি ওর দিকে তাকালাম, কেমন যেন শরীরটা নেড়ে উঠতে লাগলো। আমি বিমূঢ় বৃষ্টিতে তাকালাম মেয়েটির দিকে। বিষণ্ণ একটা ঝাপ যেন জানান দিচ্ছে সে প্রতিরোধ। আমি মুচকে এসে বললাম, না কাঁদিনি। আপনি কেঁদেছেন? হ্যাঁ, অনেকবার কেঁদেছি। আপনার কি ভীষণ দুঃখ? কেন বলুন তো? আমি তো জানি যারা বুকে কষ্ট নামে শব্দটাকে চাপা দিয়ে হাসি মুখে চলাফেরা করে তারা নীরবে বৃষ্টিতে কান্না করে। এবার মেয়েটি চুপ হয়ে গেল। আমার আর বুঝতে বাকি রইল না ওর মুখে কালো মেঘের মানেটা কি। আমি আবারও আকাশের দিকে তাকালাম, তবে এবার হাতটা ছাড়িয়ে নয়। আকাশের দিকে তাকিয়ে জমে থাকা মেঘের সাথে অগোছালো কথাগুলো বলার মনে মনে চেষ্টা করতে থাকি। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আপনার নামটা কিন্তু জানা হয়নি। ঐন্দ্রিলা। ভিজবেন বৃষ্টিতে? বাড়িতে বকা দেবে। তাহলে ঠিক আছে, ভেজার দরকার নেই। তবে বকা খেলে শুনেছি মানুষ মোটা হয়। আপনি তো চিকন, দেখুন একটু বকা খেয়ে মোটা হতে পারেন কি না। ঐন্দ্রিলা শব্দ করে হাসি দেয়, ওর দাঁতগুলো চিকন। আমার এমন মজার কথা বলায় মেয়েটা যে হাসবে তা আমার জানা ছিল না। মেয়েরা সুন্দরী হয়, তবে গায়ের রঙে নয়। মেয়েরা সুন্দরী হয় ওদের হাসিতে, চুলের অপ্রতিরোধ প্রবাণে, চোখের মায়াতে টোল পড়া গালে। তারা সুন্দরী হয়। আমি আবার ছেলেগুলোর সাথে দুষ্টুমি করতে থাকলাম। ঠিক কিছুক্ষণ পর দেখি ঐন্দ্রিলার ছাতা বন্ধ করে আমার পাশে এসে দাঁড়ালো। আমি কিছু বলতে যাব, তখনই সে বলল, আমি ভিজবো বৃষ্টিতে, একটু কাঁদবো। কেন কাঁদবেন? মন হালকা করার জন্য। কি এমন কষ্ট আপনার? থাক না ওইসব কথা, এখন যে কাঁদতে চাই আমি। সবার জীবনে কিছু না কিছু কষ্ট থাকে, কেউ প্রকাশ করে আবার কেউ প্রকাশ করে না। আর যারা প্রকাশ করে না তারা নীরবে রাতে বালিশ ভিজায়, বৃষ্টি এলে বৃষ্টিতে কান্না করে। আমি কাঁদি না, ছেলেদেরকে কাঁদতে হয় না। নীলিমা যেদিন আমাকে ছেড়ে চলে যায় সেদিন সে বলেছিল আমাকে ছাড়া সে ভালো থাকতে পারবে না,
কিন্তু সে ঠিকই ভালো থাকে। কেবল আমি পারতাম না ভালো থাকতে। সে বারবার বলতো, তোমাকে ছেড়ে কখনোই যাব না, কিন্তু সে ঠিকই চলে গিয়েছিল আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করতে পারে। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার গল্পটাও হয়তো এমন, তাকেও কোনো ছেলে হয়তো ছেড়ে চলে গিয়েছে। মানুষ কতটা বৈচিত্র্যময়, কেউ পেয়ে কষ্ট দেয়, আবার কেউ হারিয়েও কষ্ট দেয়। কেউ কষ্টগুলো প্রকাশ করে, আর কেউ করে না। একটা পিঁপড়ে যেমন কামড়ে দিলে আমরা শত শত পিঁপড়েকে চেপে মেরে ফেলি, তেমনই কয়েকজন ছেলে মেয়েদের জন্য আমরা বলি সবাই একরকম। এটাই মানুষদের বৈচিত্র্যের পরিচয়। আমি ঐন্দ্রের দিকে তাকিয়ে মুচকে হেসে পড়লাম, চলুন আমিও কান্না করবো আপনার সাথে। আপনি কেন কাঁদবেন? আমারও ইচ্ছে হচ্ছে। আপনারও কি কষ্ট আছে? আমি চুপ হয়ে গেলাম, কি বলবো ভেবে পাচ্ছি না। ওই যে বললাম না, কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করে না, আমিও সেই দলেরই একজন। আমি আবারও মুচকে হাসলাম, ঐন্দ্রের দিকে তাকিয়ে বললাম, চলুন কাঁদি, আর পুরনো কিছু স্মৃতি স্মরণ করি। হ্যাঁ, চলুন। এরপর দুজনেই হাত মেলে আকাশের দিকে তাকিয়ে স্মৃতিগুলো স্মরণ করতে থাকলাম। আমি কেঁদেছি কিনা জানি না, তবে নীলিমার বলা কথাগুলো খুব মনে করে পড়তে থাকে। প্রায় অনেকক্ষণ পর ঐন্দ্রিলাকে জিজ্ঞেস করলাম, মন হালকা লাগছে আপনার? হ্যাঁ, অনেকটা। আরও হালকা করতে চান? কিভাবে? তাহলে দু হাত মেলে চিৎকার করে বলুন, আই হেট ইউ। ঐন্দ্রিলা আমার দিকে বেশ কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। মনে হচ্ছে কিছু বলবে বলে ভেবে পাচ্ছে না। হয়তো সে ভাবছে ছেলেটা কি সব কিছু বুঝে ফেলেছে। আমি ওর দৃষ্টি পড়ার চেষ্টা করলাম, কিন্তু সেই ভাষা যে বড্ড কঠিন। কারো মনের অনুভূতি, অব্যক্ত কথা, দৃষ্টির আহ্বান বুঝতে গেলে হয়তো তার খুব কাছের একজন হতে হয়। আমি তো সেরকম কেউই না, তাই হয়তো বুঝতেও পারছি না। আমি আর কিছুই বললাম না, নিজেই দু হাত মেলে চিৎকার করে বলতে লাগলাম, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। এভাবে একবার, দুইবার, তিনবার, এভাবে অনেকবার চিৎকার করে বললাম। এরপর পাশ থেকে শব্দ শুনতে পেলাম, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আমি শুনতে লাগলাম। মেয়েটি থামছে না, কান্না করতে করতে থামার যেন নামই নিচ্ছে না। এক পর্যায়ে মাটিতে বসে উচ্চস্বরে কান্না করতে লাগলো, হাতের মাঝে মুখ খোঁজে। কাঁদুক মেয়েটা, আজ যে কাঁদার দিন। না, আর কিছুই বলবো না মেয়েটাকে। আমি হাঁটা ধরলাম। এরপর থেকেই প্রায়শই মেয়েটার সঙ্গে আমার দেখা হতো। একসময় ভালো বন্ধুত্ব তৈরি হয়। দুজনের মনে জমে থাকা বিষাদগুলো একে অপরকে বলতাম। আর বৃষ্টি হলেই হাতে হাত রেখে দুজনে ভিজতাম। ঐন্দ্রিলাকে ভালোবেসেছিলাম কিনা জানি না, তবে যেদিন মনের অনুভূতিগুলো স্বর্ণচারা হয়ে নিজের অনুকূল হারিয়ে ফেলেছিল, সেদিন ওকে গিয়ে বলি, আমাকে বিয়ে করবে? সে কিছুই বলেনি, কেবল আমার দিকে হা হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল। আমি ওর থেকে যখন চলে আসতে যাব, তখন সে আমাকে জড়িয়ে ধরে পড়েছিল। হুম, করব। এখন ফিরে আসি বর্তমানে। এই, তুমি চিলেকোটা কি করছো? আসো একসাথে ভিজি। ঐন্দ্রিলার কথা শুনে কল্পনা থেকে বাস্তবে ফিরলাম। ও আজ সাদা জামা পড়েছে, ঘন কালো লম্বা চুলগুলো বৃষ্টির ফোঁটায় ভারী হয়ে যেন আনন্দের গান গাইছে। সে হাত মেরে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টিতে ভিজছে। মাঝে মাঝে খুশিতে ঘুরে ঘুরে নেচে উঠছে ও। বৃষ্টির প্রকোপতা যেন বাড়তেই থাকে। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ঐন্দ্রিলা আমার খুব কাছে এসে দাঁড়ায়, আমার দু পায়ের পাতায় পা তুলে আমার গলা জড়িয়ে ধরে। আমি ওর কোমরে হাত রেখে ওর চোখের দিকে তাকালাম। সে মাথা উঠিয়ে আমার চোখের দিকে তাকিয়ে রয়েছে। এ যেন এক ভালোবাসার দৃষ্টিগোচর আলাপন।